গতদিন রেনেসান্স পিরিয়ডের অনেক ইম্পর্ট্যান্ট রাইটারদের ব্যাপারে আমি তথ্য দিয়েছি। গতদিনে রেনেসান্স পিরিয়ডটাকে ভাগ করা হচ্ছে 4টা ধাপে। হ্যাঁ, এটাও বলেছি আমি গতদিন। আশা করি এটা তোমরা যারা ছিলে না তাদের জন্য একটু রিপিট করে দিচ্ছি। এই রেনেসান্স পিরিয়ড, রেনেসান্সের বাংলাটা বা আর সিনোনিম বলা যায় ইংরেজির একটা, সেটা হলো রিবার্থ। তো রিবার্থ অফ হোয়াট? আফসানা বলো। রেনেসান্স মানে হলো রিবার্থ, এটা সিনোনিম। তো রিবার্থ অফ হোয়াট? জি স্যার। রেনেসান্স মানে হলো রিবার্থ, তাই না? পুনর্জন্ম। হ্যাঁ স্যার। তাহলে জি এটা কিসের রিবার্থ? স্যার হচ্ছে কি বলবো, ইংরেজি সাহিত্যের। না, এই যে আমি তো এখানে পয়েন্টটা দিয়েছিলাম। ক্লাসিক্যাল নলেজ। রিবার্থ অফ হ্যাঁ, ক্লাসিক্যাল নলেজ। তাহলে ইট ইজ দ্য রিবার্থ অফ ক্লাসিক্যাল নলেজ। নলেজ। আমাদের ক্লাসিক্যাল নলেজটা কেমন? ক্লাসিক্যাল নলেজ হচ্ছে ওই যে বাইবেলের উপরে নলেজ। হ্যাঁ, জি স্যার। ক্লাসিক্যাল নলেজ হচ্ছে তোমার একেবারেই যেটা নতুন কোনো কিছু নয়। হ্যাঁ, আগের যেটা আমাদের আল্লাহ প্রদত্ত জিনিস সৃষ্টি করা, সেগুলোর উপরে নলেজ। তো এর বাইরে চলে এসছে আমাদের এই রেনেসান্স পিরিয়ড। এখানে এসে ক্লাসিক্যালের বাইরে, অর্থাৎ মানুষ তখন নতুন জিনিস চিন্তা করা শুরু করেছে, তাই না? এই রেনেসান্স পিরিয়ড, এই জন্য এটাকে বলা হয় রেনেসান্স পিরিয়ড। মনে রাখতে হবে যে এটা কিন্তু রিবার্থ অফ নলেজ বা রেনেসান্স অফ নলেজ। তোমাকে প্রশ্ন করা হতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই রেনেসান্স পিরিয়ড, বা হোয়াট ইজ দ্য মেইন, হোয়াট ইজ দ্য ফ্যাক্টর অফ রেনেসান্স পিরিয়ড, বা হোয়াট ইজ দ্য রিবার্থ অফ দিস পিরিয়ড। এই পিরিয়ডের রিবার্থটা আসলে কিসের উপরে, কিসের রিবার্থ? তোমাকে তখন বলতে হবে যে নলেজ, এটা জ্ঞানের রিবার্থ মানুষের। এখানে জন্মের রিবার্থ নয় কিন্তু, হ্যাঁ, ইট ইজ দ্য রিবার্থ অফ নলেজ। তো এই কথাটা মনে রাখবা। আর এই এজটাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে, গতদিন আমি বলেছি। আর এই রেনেসান্স পিরিয়ডের লক্ষ্যগুলোও বলেছি গতদিনে আমি। একটা হলো রেনেসান্স পিরিয়ডটাকে গোল্ডেন এজ বলা হয়, এটা ব্রিফ কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। রেনেসান্স এজটাতে কী কী হয়? এখানে যে চার্জের পাওয়ার লেস হয়, হিউম্যানিটি ডেভেলপ করলো, ওমেন এডুকেশন ডেভেলপ করলো। একটা জিনিস মনে রাখবা, এই যে আগে এই শেক্সপিয়ারের সময়টাতে বা তার আগের সময়টাতে, একটু একটু আগে বা শেক্সপিয়ারের সময়টাতেও যে ড্রামাগুলো হতো, এই ড্রামাগুলোতে কিন্তু নারী চরিত্র তখন অভিনয় করতে পারতো না। এই যে আমরা স্টেজে নারী চরিত্র দেখতে পাচ্ছি, কিন্তু এই নারী চরিত্রগুলো কিন্তু পুরুষদেরকে নারী ড্রেস আপ করে নারী বানানো হতো। তখন কিন্তু মেয়েরা ওই যে বাড়ির মধ্যে থাকবে। হ্যাঁ, এই সমাজ ব্যবস্থার যে ব্যাপারটা, এইটা কিন্তু তখনও বলবৎ ছিল। তার মানে এই নারীদেরকে তখন পড়াশোনা করা, বাড়ির বাইরে যাওয়া, এটা কিন্তু ইংল্যান্ডেও তখনও চালু হয়নি, রেনেসান্স থেকেই চালু হয়েছে। তো তোমরা মনে রাখবা যে ওই সময়ে, শেক্সপিয়ারের সময়ে, এই ড্রামা করার জন্য যে নারী চরিত্রটা থাকতো, এই নারী চরিত্রটা কিন্তু পুরুষদেরকে নারী বানিয়ে ওটা অভিনয় করানো হতো। হ্যাঁ, আর তারপরে এই নারী চরিত্রটা তখন আস্তে 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 যোগ হলো। হ্যাঁ, তখন নারীরা যোগ হয়ে গিয়ে তারপরে নারীরা এই যে বিভিন্ন অনুষ্ঠান বা গান বাজনা সবগুলোতেই পার্টিসিপেট করা শুরু করলো। এই যে দেখো, এটাও রেনেসান্স পিরিয়ডের একটা লাস্ট দিকের চিত্র আর কি। এখানে দেখো যে এই যে ব্যান্ড দল তৈরি করেছে, তখনকার সময়ের ব্যান্ড, কত বড় গিটার। হ্যাঁ, তো তাও ওরা অনেক আগে সভ্য। সেই 1500 সালের ঘটনা। রেনেসান্স পিরিয়ড শুরু হয়েছে 1500-তে আর শেষ হলো 1660-এ। তো ধরো 1660-এর ঘটনা যদি বলি, আজকে থেকে 400 বছর আগের ঘটনা। তো এই যে এরকম তখন গিটার ছিল, হ্যাঁ, হারমোনিয়াম এরকম ছিল। তখন নারীরা এই রেনেসান্সের পরে কিন্তু, সে রেনেসান্সের শেষের দিকে গিয়ে এই যে এগুলোতে পার্টিসিপেট শুরু করলো, নারীরা পড়াশোনা করা শুরু করলো। তারপরে নারীরা বিভিন্ন তোমার সামাজিক বা রাষ্ট্রীয় বিভিন্ন কাজে আত্মনিয়োগ করা শুরু করলো। এটা ওই সময়টাতে। এই যে ওই সময়ের মানুষের দেখো চিন্তা চেতনা, এগুলো কিন্তু মেশিন তৈরি করেছে, এই যে কাঠের ফ্রেম দিয়ে। এই যে দেখো, দেখা যাচ্ছে মেশিন। এই রেনেসান্স পিরিয়ডে কিন্তু এগুলোর উদ্ভব হয়। মানুষজন তখন রিসার্চ করা শুরু করে অনেক। রেনেসান্স পিরিয়ডে মানুষজন তখন ওই যে বাইবেলের যে নলেজটা বা চার্চের যে নলেজটা, আগে তো ওই নলেজটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল মানুষ, কিন্তু রেনেসান্সে এসে মানুষ বের হয়ে গেল, বের হয়ে বিজ্ঞান, এই রেনেসান্সেই বিজ্ঞান মূলত আত্মপ্রকাশ করা শুরু করলো। বিজ্ঞানের বিভিন্ন সেক্টর রেনেসান্সেই তোমার ওই আত্মপ্রকাশ হলো। এগুলো মানুষের ওই তৎকালীন মানুষগুলোর এই যে মেশিন আবিষ্কার করেছে, বিভিন্ন রকম মেশিন, ছাপাখানা, তারপরে আরও কত কিছু। হ্যাঁ, এগুলো ছাপাখানারই মোটামুটি একটা চিত্র দেখা যাচ্ছে। হ্যাঁ, তা ওই সময়ে কিন্তু আমাদের এই যে চার্চ, যেটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয়,
এই চার্চের মধ্যেই মানে সব কিছু হতো আর কি। এই যে চার্চেই পড়াশোনা করতো, চার্চের যে প্রিস্ট, এই যে প্রিস্ট এখানে বসে আছে, এই প্রিস্টরা এই বই দেখে, বাইবেল দেখে রায় দিত। বিভিন্ন রকম সামাজিক গণ্ডগোল বা এগুলোর জন্য যে বিচার আচার অমুক তমুক হতো, এগুলোতে সবসময় যে প্রিস্ট যারা ছিল এই তারাই কিন্তু এগুলো রায় দিত আর কি। যে রায় দিত ওটাই কারেক্ট। হ্যাঁ, তখনকার সময়ে সামাজিক মানে হিউম্যানিটিটা কম ছিল, তো এই হিউম্যানিটিটা রেনেসান্স পিরিয়ডের শেষের দিকে বেশি করে ডেভেলপ করেছে আর কি। তখন মানুষজন এই যে চার্চ থেকে বেরিয়ে এসছে, যে চার্চের বাইরে, হ্যাঁ, তখন চার্চের পাওয়ারটা কমিয়ে দিয়েছে তখন মানুষ চিন্তা করেছে যে মানুষ তার নিজের জীবিকার প্রয়োজনে বা জীবনযাপনের প্রয়োজনে মানুষ যেটা দরকার সেটা করবে, শুধু চার্চের মধ্যে সীমাবদ্ধ থেকে হ্যাঁ এটা হবে না। এটা তখনকার মানুষজনের এই চিন্তা ছিল। যেমন এটাও একটা থিয়েটারের চিত্র আমি দেখাচ্ছি এখানেও। হ্যাঁ, এটাও একটা থিয়েটার, ওয়ান কাইন্ড অফ থিয়েটার। ড্রামা হচ্ছে, দেখো উপরের লোকজন এই যে সবাই দেখতেছে ড্রামা। হ্যাঁ, ওপেন স্টেজ ড্রামা হচ্ছে, কোনো রকম শেড নাই। তারপরে এখানে এই যে সবচেয়ে মহামূল্যবান রেনেসান্স পিরিয়ডে যেটা, সেটা হলো এই যে গ্যালিলিও, হ্যাঁ, যিনি এই যে তোমার টেলিস্কোপ আবিষ্কার করেছেন এই রেনেসান্স পিরিয়ডের ভিতরেই এবং শেষের দিকে রেনেসান্স পিরিয়ডে। এবং গ্যালিলিও তিনি ছিলেন ইতালিয়ান। তো এই গ্যালিলিওর এখানে গেছে এই যে মিল্টন, রেনেসান্স পিরিয়ডের শেষের দিকে আমাদের এই মিল্টন এসছেন, যিনি লিখছেন প্যারাডাইজ লস্ট, প্যারাডাইজ রিগেইন, এরকম বড় বড় লেখা লিখছেন এই জন মিল্টন, আমাদের একজন বিখ্যাত রাইটার ইংরেজি। তো এই জন মিল্টন গ্যালিলিওর সময়টাতে ছিলেন, ওখানে তিনি গেছিলেন গ্যালিলিওর ওখানে এই টেলিস্কোপ দেখার জন্য। এই গ্যালিলিও প্রথম কিন্তু আবিষ্কার করে ফেললো যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। আর গ্যালিলিওর এই টেলিস্কোপ আবিষ্কারের আগে মানুষের ধারণা ছিল সূর্য ঘোরে পৃথিবীর চারিদিকে। হ্যাঁ, আর তখন কিন্তু এই পৃথিবী ঘুরে সূর্যের চারিদিকে বা পৃথিবীর মতো আরও অনেকগুলো গ্রহ রয়েছে, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু মানুষজন তখন দেখতে পায়, খালি চোখে দেখতে পায়নি। বাট এই গ্যালিলিও যখন টেলিস্কোপ আবিষ্কার করলেন তখন কিন্তু এই জিনিসগুলো পরিষ্কার হলো। তখন ধারণাটা চেঞ্জ হয়ে গেল যে নো, দি আর্থ ইজ মুভিং রাউন্ড দ্য সান, পৃথিবী ঘুরছে সূর্যের চারিদিকে। সো দি সান ইজ নট মুভিং, দি সান ইজ স্ট্যাবল, দি সান ইজ ফিক্সড। হ্যাঁ, সূর্যটা ফিক্সড অবস্থায় আছে, কিন্তু আমাদের পৃথিবীটা ঘুরছে। এই মতামতগুলো কিন্তু সবগুলো চলে আসলো কোথায়? রেনেসান্স পিরিয়ডে। তাহলে রেনেসান্স পিরিয়ডের সিগনিফিকেন্সটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাকে কোশ্চেন করা হবে যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ রেনেসান্স পিরিয়ড। এই রেনেসান্স পিরিয়ডের সিগনিফিকেন্স যদি তুমি লিখতে যাও তখন তোমাকে এই বিজ্ঞানটাও আনতে হবে। কিন্তু এই রেনেসান্স পিরিয়ডে সাহিত্যে যেমন বিস্তৃতি হয়েছে ব্যাপক, এবং অনেক বিখ্যাত রাইটার এসছে রেনেসান্স পিরিয়ডে। হ্যাঁ, একটা কোশ্চেন করে ফেলি, এই যে আফসানা বলো তো, হু ইজ দ্য ফাদার অফ প্রোস ইন ইংলিশ লিটারেচার? আফসানা, গিভ দ্য আনসার। হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোস? আফসানা খুঁজে পাচ্ছে না আনসার, ওই জন্য স্পিকারও অন করে না, চালাক আছে। অনামিকা, হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ ড্রামা? স্যার ভুলে গেছি। সর্বনাশ, হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ ড্রামা এটাও ভুলে গেছো? স্যার বেকন কি? বেকন হচ্ছে, বেকন ইজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোস। স্যার চসার। চসার ইজ দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার। চসার হচ্ছে ইংরেজি সাহিত্যের হলো ফাদার। আবার যদি বলা হয় হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, অনামিকা, হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, এটা যদি বলি শেক্সপিয়ার। নেভার। এগুলো তো এই যে গতদিন কথা বললাম এগুলো নিয়ে, তো সব ভুলে গেলা। শেক্সপিয়ার ইজ দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ। স্যার বুঝছি স্যার। স্যার চসার হবে লিটারেচারের জনক হচ্ছে চসার। আবার পোয়েট্রির জনক পোয়েট্রি। স্যার পোয়েট্রিও হচ্ছে চসার। হ্যাঁ, আর প্রোসের জনক প্রোসের? স্যার প্রোস হচ্ছে বেকন। ইয়েস, বেকন। আর ড্রামার জনক? জি স্যার। ড্রামা নাটক, ড্রামার জনক হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। আর হু ইজ দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ, আধুনিক ইংরেজির ফাদার কে? ভেরি গুড, এটাও শেক্সপিয়ার। মনে রাখতে হবে তো এগুলো, নাহলে তো তুমি ইংরেজিতে পড়ো, মানুষ যদি জিজ্ঞেস করে তোমাকে, এই যে অন্য স্যার যদি জিজ্ঞেস করে যে হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, হ্যাঁ, তুমি যদি না বলতে পারো হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোস, হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ ড্রামা, হ্যাঁ, তো তাহলে তো তোমার ইংরেজি সাহিত্যে পড়ার নাই, সার্থকতাই থাকে না। এই যে দেখো দ্য ইংলিশ রেনেসান্স পিরিয়ড, যেটা অনেক ইতিহাসবিদদের মতে শুরু হয়েছে 1485-তে, আর অনেকেই বলেছে এটা শুরু হয়েছে 1500-তে, আর শেষ হয়েছে 1660-এ।
তাহলে এই সময়টাতে দেখো এই যে আমাদের এই যেটা আর্ট, মিউজিক, এগুলোতে কিন্তু অনেক ডেভেলপমেন্ট হয় এই সময়টাতে। এই যে মিউজিকের দেখো এটা তানপুরা, তাই না, এটা একটা ওয়ান কাইন্ড অফ হারমোনিয়াম। এটা এই যে মানুষজন তখন দেখো আধুনিক হচ্ছে, হ্যাঁ, মানুষজন এই যে ম্যাপ তৈরি করেছে, এই রেনেসান্স পিরিয়ডেই কিন্তু এগুলো হয় সব। তাহলে রেনেসান্স পিরিয়ডের অনেক তাৎপর্য রয়েছে। আমি মোটামুটি ছবি দিয়ে তোমাদের দেখালাম ব্যাপারটা, তো আশা করি তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার হবা। এখন আমি তোমাদের এখানে যেটা বলছিলাম গতদিনে, সেইটাতে একটু ফিরে আসি। সেটা হলো এই যে উইলিয়াম শেক্সপিয়ার, যাকে বাদ দিয়ে ইংরেজি সাহিত্যের কথা চিন্তাই করা যাবে না। তো ইনি হচ্ছেন ইংরেজি সাহিত্যের আধুনিক ইংরেজির জনক আর কি। আগে তো ইংরেজি ছিল ক্লাসিক্যাল, তাই না, আর এই শেক্সপিয়ারের সময়টাতে ইনি এসে এই আধুনিক ইংরেজি নিয়ে এসছেন। তো এই আধুনিক ইংরেজিতে শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিলেন 1564 আর মৃত্যুবরণ করেছিলেন 1660, 1616 সালে। এই অল্প দিন মাত্র বেঁচে ছিলেন ইনি। তো এই শেক্সপিয়ার আমাদের অনেকগুলো ড্রামা লিখেছেন, সনেট লিখেছেন। গতদিন আমি বলেছিলাম তার বিখ্যাত যে ট্র্যাজেডিগুলো রয়েছে এগুলো হচ্ছে হ্যামলেট, রোমিও জুলিয়েট, ওথেলো, কিং লিয়ার, ম্যাকবেথ। এগুলো তুমি যে কোনো জায়গায় প্রশ্ন তোমাকে যখন তখন করা হতে পারে, যখন তখন এগুলোর ব্যাপারে প্রশ্ন করা হতে পারে, হাঁটতে হাঁটতে প্রশ্ন করা হতে পারে এগুলোর ব্যাপারে। তোমাকে এমন করে এগুলো মনে রাখতে হবে। যাই হোক, এবার আমরা তাহলে শেক্সপিয়ারের বাইরে এই এলিজাবেথান পিরিয়ডে, হ্যাঁ, আমাদের আরও রাইটার ছিলেন, বা আমাদের রেনেসান্স পিরিয়ডে আরও রাইটার ছিলেন। যেমন একজন ইউনিভার্সিটি উইট, এই রাইটার হচ্ছেন স্যার থমাস মুর। ইনি ছিলেন ইউনিভার্সিটি উইট, মানে তিনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। এই লিটারেচারে কিন্তু ইউনিভার্সিটি উইট ইট ইজ এ ইম্পর্টেন্ট টার্ম। ইউনিভার্সিটি উইট হচ্ছে যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে তাদেরকে বলা হয়। আর শেক্সপিয়ার তাহলে ইউনিভার্সিটি উইট ছিলেন না, তিনি তো ইউনিভার্সিটিতে পড়েননি। হ্যাঁ, তাহলে টমাস মুরের জন্মগ্রহণ করেছিলেন তিনি 1478 সালে, আর তিনি মৃত্যুবরণ করেছিলেন 1535 সালে। তার মানে শুধু ওই এলিজাবেথান পিরিয়ড শুরু হওয়ার পরপরেই আর কি এনার মৃত্যু হয়ে যায় এই বেচারার। হ্যাঁ, এনার পরপরই মূলত শেক্সপিয়ার শুরু করেন তার আর কি। যেহেতু 1564 শেক্সপিয়ারের জন্ম হয়েছিল 1564-তে, হ্যাঁ, তাহলে এনার পরেই আর কি শেক্সপিয়ার কাজ করা শুরু করে। তাহলে ইনি কিন্তু অনেক একজন সেইন্ট ছিলেন। সেইন্ট মানে ওই যে চার্চের যে তোমার প্রিস্ট, হ্যাঁ, এরকম একজন মানুষ ছিলেন ইনি। এবং ইনি লয়ার ছিলেন, আবার সোশ্যাল ফিলোসোফার ছিলেন। হ্যাঁ, অনেকগুলো ব্যাপার ছিলেন এনার। ইনি পড়াশোনা করেছেন, যেহেতু ইউনিভার্সিটিতে অনেক জ্ঞান ছিলেন এনার। লেখনীগুলোর মধ্যে সবচেয়ে দামি লেখনী হচ্ছে এই যে ইউটোপিয়া, মনে রাখতে হবে এটা, যে টমাস মুর, হ্যাঁ, তার ইম্পর্টেন্ট রাইটিংসের মধ্যে রয়েছে ইউটোপিয়া। আবার এরকমও বলা হতে পারে ব্রিফ কোশ্চেনে গিয়ে যে হু ইজ দ্য রাইটার অফ ইউটোপিয়ার রাইটারকে? তোমাকে আনসার দিতে হবে স্যার টমাস মুর। অথবা হোয়াট ইজ দ্য ফেমাস রাইটিংস অফ স্যার থমাস মুর? স্যার থমাস মুরের একটা ফেমাস রাইটিংয়ের কথা বলো। তোমাকে উত্তর করতে হবে এই যে ইউটোপিয়া। এটাই মনে রাখবা শুধু এখানকার, আর অন্য কিছু মনে রাখার দরকার নেই। এনার মধ্যে আরও অনেক কিছু আছে কথাবার্তা, অতগুলো মনে রাখা যাবেও না। আমরা এবার তাহলে চলে যাচ্ছি যেটা এই রেনেসান্স পিরিয়ডেরই আরেকজন অনেক দামি রাইটার, এনার নাম হচ্ছে ক্রিস্টোফার মার্লো। এই ক্রিস্টোফার মার্লো ইনি অল্প বয়সেই মারা গিয়েছিলেন। দেখো, এই 1564-তে জন্মগ্রহণ করেছেন। তার মানে শেক্সপিয়ার যে সালে জন্মগ্রহণ করেছিলেন 1564, আর এই ক্রিস্টোফার মার্লো ইনিও কিন্তু একই সালে জন্মগ্রহণ করেছিলেন, আর এনে মৃত্যুবরণ করেছিলেন 1593 সালে। তার মানে অল্প দিন বেঁচে ছিলেন। এই ক্রিস্টোফার মার্লো তিনি যদি শেক্সপিয়ারের মতো বাঁচতেন, তাহলে আমরা মানে সাহিত্যিকরা বলে যে ক্রিস্টোফার মার্লো হয়তো শেক্সপিয়ারকেও ছেড়ে যেত ইংরেজি সাহিত্যে। কিন্তু ইনি সময় পাননি আর কি, ইনি অল্প বয়সেই মারা গেলেন। এই জন্যই মূলত তিনি এই শেক্সপিয়ারের সমপরিমাণ নেম ফেম এটা কিন্তু পাননি, কিন্তু তার লেখনীগুলো ওইরকমই ছিল। হ্যাঁ, একদম ইনি একজন সেই রকম লেখক ছিলেন এই ক্রিস্টোফার মার্লো। ইনি অনেকগুলো ড্রামা লিখেছেন। এই যে ইংলিশ প্লে রাইট, ইনি নাট্যকার ছিলেন, পয়েট, কবিতা লিখছিলেন, ট্রান্সলেটর অফ এলিজাবেথিয়ান পিরিয়ডে ট্রান্সলেট, বাইবেলের ট্রান্সলেট বা ক্লাসিক্যাল বা মিথোলজি, গ্রিক মিথোলজি ট্রান্সলেট এগুলো করতেন এই ক্রিস্টোফার মার্লো। অনেক জ্ঞানী মানুষ ছিলেন ইনি। হ্যাঁ, তো এই ক্রিস্টোফার মার্লো এনার দামি একটা রয়েছে, তোমার হচ্ছে ডক্টর ফস্টাচ। এটা হচ্ছে একটা ড্রামা রয়েছে, তোমাদের সিলেবাসে ইনক্লুডেড। এটা তোমাদের পড়তে হবে। ডক্টর ফস্টাচ অনেক একটা দামি ড্রামা বলবো। এটা আমাদের সমাজে এখনও ডক্টর ফস্টাচের মানে প্রভাবটা, আপিলটা এখনও বিদ্যমান আছে।
তো এনার কথা মনে রাখতে হবে, ক্রিস্টোফার মার্লো। তারপরে আমরা তাহলে তিনজন রাইটার পাইলাম, একজন হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার, আরেকজন হচ্ছেন স্যার টমাস মুর, ইউনিভার্সিটি উইট, আরেকজন হচ্ছেন ক্রিস্টোফার মার্লো, এই রেনেসান্স পিরিয়ডের রাইটার, আরেকজন হচ্ছে এই যে বেঞ্জামিন জনসন, ইনি আরেকজন এই রেনেসান্স পিরিয়ডের নামি দামি ফিগার। আমি আগেই বলেছি তোমাদের যে রেনেসান্স পিরিয়ডে যতগুলো রাইটার, নামি দামি রাইটার এসছে ইংরেজি সাহিত্যের, আর অন্য কোনো পিরিয়ডে এতগুলো নামি দামি রাইটারকে একসঙ্গে পাওয়া যায়নি। তাহলে তার মধ্যে একজন হচ্ছেন বেন জনসন, আর ভালো নাম বেঞ্জামিন জনসন, আর সংক্ষেপে কিন্তু আমরা বারবার করে ওনাকে ডাকবো বিভিন্ন সময়ে বেন জনসন বলে ডাকবো আর কি। তাহলে বেন জনসনের জন্মগ্রহণ করেছিলেন তিনি 1572 শেক্সপিয়ারের পরে, আর মৃত্যুবরণ করেছিলেন শেক্সপিয়ারের পরে 1637 1637 সালে। এই বেন জনসনের লেখা তোমরা পড়বা, এই যে ভলপনি, তার মধ্যে একটা সবচেয়ে দামি লেখা তার ভলপনি, এটা আমরাও পড়েছি থার্ড ইয়ারে। হ্যাঁ, এই ভলপনিটা তোমাদেরও সিলেবাসে আছে, এটা পড়তে হবে, অনেক ইম্পর্ট্যান্ট একটা পড়া। তো এই যে দেখো এখানে গুরুত্বপূর্ণ কথা বলা আছে। তাহলে এনাকে রিগার্ডেড অ্যাজ দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ড্রামাটিস্ট আফটার উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে উইলিয়াম শেক্সপিয়ারের পরে এই বেন জনসনকে ধরা হয় রেনেসান্স পিরিয়ডের বা ইংরেজি সাহিত্যের সবচেয়ে ভালো ড্রামাটিস্ট। তাহলে ইনি সেকেন্ড ড্রামাটিস্ট আর কি ইংরেজি সাহিত্যে। আর ক্রিস্টোফার মার্লো, এই যে ইনি যদি খালি বেঁচে থাকতেন অনেক দিন পর্যন্ত, ধরো 1620 বা 1615 এই পর্যন্ত, আরও 15-20 বছর বেঁচে থাকতে পারতেন ক্রিস্টোফার মার্লো, তাহলে ইনি শেক্সপিয়ারকে ছেড়ে চলে যেতেন, চলে গিয়ে ইনি হয়ে যেতেন গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, ইনি হয়ে যেতেন সবচেয়ে বিখ্যাত ড্রামাটিস্ট। কিন্তু ওনাকে গড এই সুযোগটা দেয়নি। ওনার সেই ঐশ্বরিক মেধা ছিল, হ্যাঁ, বাই বর্ন জিনিয়াস ছিলেন, কিন্তু মৃত্যুটা তাড়াতাড়ি হওয়ার কারণে উনি পারেননি। কিন্তু বেন জনসন অনেকদিন বেঁচে ছিলেন, তিনি তার হার্ট অ্যান্ড সোল লেবার দিয়ে উনি সেকেন্ড হয়েছেন ড্রামাটিস্টের মধ্যে। ফার্স্ট হলো উইলিয়াম শেক্সপিয়ার, আর ইনি হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ারের পরে সেকেন্ড ম্যান। বেন জনসন কী করছেন, ক্লাসিক্যালি এডুকেটেড, তিনি একদম সেই রকম শিক্ষিত ছিলেন, ওয়েল রিড, কালচার্ড। হ্যাঁ, ইনি একজন ইউনিভার্সিটি উইট, মানে হায়ার এডুকেশন করেছেন এই বেন জনসন, এবং তিনি ক্লাসিক পড়েছেন, ল্যাটিন পড়েছেন। হ্যাঁ, তার এই লেখনীগুলোর মধ্যে এগুলো পাওয়া যাবে। এই বেন জনসন শেক্সপিয়ারকে নিয়েও অনেক ক্রিটিক্যাল, উনি মূলত একজন রাইটার শুধু তা না, ইনি একজন ক্রিটিকও বটে। ইনি এই যে স্যাটারিক্যাল প্লেস, স্যাটায়ার করেছেন। এই স্যাটায়ার মানে হচ্ছে এই সমালোচনা যেটা আর কি। হ্যাঁ, যেমন ওই যে শেক্সপিয়ার আমাদের একটা ড্রামা বের করলেন, ড্রামাটার নাম আমরা পড়েছি, সেকেন্ড ইয়ারে আছে, অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট কিন্তু নামটা আগে ছিল না, আগে নামটা ছিল এরকম অল ফর লাভ, এই টাইপের একটা নাম ছিল আর কি। তো পরবর্তীতে গিয়ে ওই বেন জনসনরা যখন সবাই মিলে ক্রিটিসাইজ করা শুরু করলো যে শেক্সপিয়ার এটা কেমন লেখা লিখলো, শেক্সপিয়ার একটা ড্রামার মধ্যে ট্র্যাজেডিও নিয়ে এসছে যেখানে রক্তক্ষয়ী যুদ্ধ আছে, আবার ওই ড্রামার মধ্যে শেক্সপিয়ার নিয়ে আসছে রোমান্টিক তোমার কমেডিও নিয়ে আসছে। তাহলে শেক্সপিয়ার ড্রামার নিয়মগুলোকে ভায়োলেশন করে ফেললো। এই বেন জনসনরা এরকম ক্রিটিস শুরু করলো তখন। তারপরে শেক্সপিয়ার রাগ করে তখন করলো কি, ওই ড্রামাটার নামটা চেঞ্জ করে দিল, নামটা চেঞ্জ করে বলে দিল অ্যাজ ইউ লাইক ইট, যে তোমরা এটাকে যাই মনে করো না কেন। তার মানে শেক্সপিয়ার কিন্তু একদম সেরকম একজন রাইটার ছিলেন, মানে উনি ওই অন্যদেরকে সাধারণত ক্রিটিসাইজগুলোকে উনি এগুলোকে টাইম দিতেন না আর কি। যেমন ওই যে শেক্সপিয়ার গ্রামাটিক্যাল নিয়মকানুন ফলো করা বন্ধ করে দিল, যেমন আই নো হিম, এটা ইংরেজি নর্মাল স্ট্রাকচার, এখন শেক্সপিয়ার বলে দিল হিম আই নো, তার মানে ইনভার্সন বলা হয় এটাকে, অর্থাৎ অবজেক্ট হিমটাকে নিয়ে আসলো বাক্যের শুরুতে, হিম আই নো, তার মানে এখানে ফোর্স দেওয়া হলো। হ্যাঁ, ওই জন্য তখন এখন এই যে বেন জনসনের মতো যারা ক্রিটিক ছিলেন, এনারা তখন বলা শুরু করলো যে শেক্সপিয়ার তো গ্রামার ফলো করতেছে না তার লেখনের মধ্যে, মানে শেক্সপিয়ার তো ইউনিভার্সিটিতে পড়েননি, ওই জন্য ওনাকে সবাই খালি ভুলে ধরে, যার দিয়ে ওনাকে আটকা দিতে চেয়েছিল কিন্তু পারেনি। হ্যাঁ, যাকে গড হেল্প করে তাকে তো আর কেউ আটকাতে পারে না। তাই ইউনিভার্সিটি উইট যারা ছিলেন, এই বেন জনসনের মতো ক্রিটিক ছিলেন, বড় বড় জ্ঞানী মানুষ ছিলেন, তারা কেউ শেক্সপিয়ারকে আটকাতে পারেনি। তখন শেক্সপিয়ার কি বললেন জানো, শেক্সপিয়ার বলে দিলেন যে শেক্সপিয়ার ডাজন্ট ফলো গ্রামার, মানে শেক্সপিয়ারের ভাষাটা ছিল এরকম, আই ডোন্ট ফলো গ্রামার, গ্রামার ফলো মি। শেক্সপিয়ার তখন বলে দিল যে আমি গ্রামার ফলো করব না, গ্রামার আমাকে ফলো করুক। তাহলে এরকম একজন লোক ছিলেন শেক্সপিয়ার। তো এই বেন জনসনরা কিন্তু শেক্সপিয়ারকে বিভিন্নভাবে
আটকানোর চেষ্টা করেছে। হ্যাঁ, তাকে ক্রিটিক ইনি একজন বড় ক্রিটিক ছিলেন এই বেন জনসন। ইনি শেক্সপিয়ারকে নিয়ে অনেক ক্রিটিক করেছেন, লিখছেন আর কি। স্যার ঢুকে গেছেন আমাদের ক্লাসে, তো আর কন্টিনিউ করা যাবে না। আমি দু একটা রাইটার আর দেখাচ্ছি, দেখো। সে তাহলে বেন জনসনের পরে স্যার এই আমাকে 5 মিনিট শুধু একটু দেন। একটা হলো আরেকজন রাইটার আছে, এই যে লেডি ম্যারি ওর্থ। ইনি জন্মগ্রহণ করেছিলেন 1587 আর মৃত্যুবরণ করেছিলেন 1653। হ্যাঁ, ইনি একজন রাইটার ছিলেন। তো ওই সময়টা কিন্তু নারী রাইটার কম ছিলেন। হ্যাঁ, রেনেসান্স পিরিয়ডে আমরা শুরুতে দেখব নারীদেরকে পড়াশোনা করার স্কোপ দেওয়া হতো না, বাট শেষে গিয়ে কিন্তু সেটা চেঞ্জ হয়ে যায়। যেমন আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলা সাহিত্যের ক্ষেত্রে যেমন একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নারীর শিক্ষার ক্ষেত্রে। তো এই নারীদের শিক্ষায় কিন্তু এই যে আমাদের রেনেসান্স পিরিয়ডের শেষ সময়টাতে দেখো, এই যে 1587-তে জন্মগ্রহণ করেছেন ইনি, আর 1653-তে মৃত্যুবরণ করেছেন। আমাদের রেনেসান্স পিরিয়ড শেষ হচ্ছে 1660 সালে, 1660। তো এই রেনেসান্স পিরিয়ডের শেষের দিকে গিয়ে কিন্তু এই নারী রাইটারের উদ্ভব হলো ম্যারি ওর্থ। ইনিও একজন রেনেসান্স রাইটার। তারপরে আরেকজন আছেন, এই যে ইউনিভার্সিটি উইট, ইনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, এই যে টমাস কিট, তাই না? আমরা আগে দেখেছি আরেকজনকে। তাহলে আমরা মোটামুটি 6-7 জন রাইটারকে দেখলাম এই রেনেসান্স পিরিয়ডের এখানে। এই থমাস কিট ইনি জন্মগ্রহণ করেছিলেন 1558 অ্যান্ড মৃত্যুবরণ করেছেন 1594-এ। রেনেসান্স পিরিয়ডের প্রথম দিকে এলিজাবেথিয়ান এজেই মূলত ইনি ছিলেন। তো এনার লেখাও দু একটা এখানে দেওয়া আছে, আমাদের সিলেবাসে পরবর্তীতে পড়তে হবে। এই যে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, এটা এনার বিখ্যাত লেখা। হ্যাঁ, আমরা অলরেডি এটা পড়েছিলাম আমাদের 3rd ইয়ারে। তোমাদেরও পড়তে হবে, তোমাদের এই অনার্স জীবনেই পড়তে হবে, দ্য স্প্যানিশ ট্র্যাজেডি রিটেন বাই থমাস কিট। তো এই হলো তোমাদের মোটামুটি এই রেনেসান্স পিরিয়ডের রাইটারের মধ্যে। আরেকজন দেখাচ্ছি জাস্ট, এই যে ফ্রান্সিস বেকন। আমি যেটা বললাম একটু আগে, যে তোমাকে যদি প্রশ্ন করা হয় হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোস, অ্যান্ড ইয়োর আনসার শুড বি ফ্রান্সিস বেকন ইজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোস। হ্যাঁ, অনেকগুলো ভালো প্রোস লিখেছেন ইনি, যেগুলো আমাদের সমাজে এখনও অ্যাপিল রয়েছে এগুলোর। ইনি জন্মগ্রহণ করেছিলেন 1561-এ অ্যান্ড মৃত্যুবরণ করেছিলেন 1626, শেক্সপিয়ারের পরে। হ্যাঁ, ফ্রান্সিস বেকন আরও বিখ্যাত হয়ে যেত যদি শেক্সপিয়ার না থাকতো আর কি ওই যুগে। এই ফ্রান্সিস বেকন আরও বিখ্যাত হয়ে যেত অনেক। তো ইনি তো ড্রামা লিখেননি, মূলত ইনি এসে লিখেছেন, এসেতেই ইনি বিখ্যাত। আমরা ফার্স্ট ইয়ারেই তো এনার এসে পড়েছি, অফ স্টাডিজ। এনার আরও অনেক এসে আছে, অফ ফ্রেন্ডশিপ, অফ লাভ অ্যান্ড সিঙ্গেল, অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ। হ্যাঁ, এরকম অনেকগুলো আরও তোমার এসে পড়তে হবে আমাদের পুরো ইংরেজি সাহিত্য পড়তে গেলে। আর সর্বশেষ আরেকজনকে দেখাচ্ছি, সেটা হলো এই যে 8 নাম্বার, জন মিল্টন। এই জন মিল্টন ইনি একজন লাকি ম্যান, ইনি 2টো এস পেয়েছেন। ইনি জন্মগ্রহণ করেছেন 1608 আর মৃত্যুবরণ করেছেন 1674। তাহলে আমাদের রেনেসান্স পিরিয়ড শেষ হয়েছে 1660-তে, আর ইনি মৃত্যুবরণ করলেন 1674-এ। তার মানে রেনেসান্স পিরিয়ড পার হয়ে গেল নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। রেনেসান্স পিরিয়ডের পরে যে পিরিয়ডটা ইংরেজিতে, ইট ইজ কল্ড নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। আর নিউ ক্লাসিক্যাল পিরিয়ডও কিন্তু ইনি পেয়েছেন, জন মিল্টন। আবার রেনেসান্স পিরিয়ডের শেষটা পেয়েছেন ইনি। তাহলে হি ওয়াজ এ লাকি পার্সন, 2টো এজ পেয়েছেন ইনি। এনাকে 2টো এজে ধরা হবে, একটা রেনেসান্স পিরিয়ডে ধরা হবে, আরেকটা হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে ধরা হবে এই এনাকে। এনার বিখ্যাত রাইটিংসের মধ্যে আমাদের সিলেবাসে ইনক্লুডেড রয়েছে প্যারাডাইজ লস্ট, উই হ্যাভ টু রিড ইট, এটা পড়তে হবে। প্যারাডাইজ রিগেইন, এটাও পড়তে হবে আমাদেরকে। জাস্টিফাই দ্য ওয়েস অফ গড টু ম্যান, এইরকম একটা তার উপজীব্য কথা আছে এই প্যারাডাইজ লস্টে, এটা আমরা পড়বো। যাই হোক, আমরা তাহলে মোটামুটি এই 8টা রাইটারকে দেখে নিলাম রেনেসান্স পিরিয়ডের, সবগুলো দামি দামি রাইটার। এইগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে তোমাদেরকে। শুরু হবে শেক্সপিয়ার দিয়ে আর শেষ হবে গিয়ে হচ্ছে জন মিল্টন দিয়ে। মাঝখানে 8টা রাইটার, ফেমাস রাইটারগুলোকে তুলে ধরেছি আমি। তবে এই রাইটারগুলোর পড়াগুলো সবগুলো এই যে দেওয়া আছে এগুলোতে, এই পড়াগুলো একটু দখলে নাও, তাহলে তোমাদের এখান থেকে আসলে যে কোশ্চেনগুলো হবে সেগুলো উত্তর করতে পারবা। তা আজকে এই পর্যন্তই শেষ করছি।